হ্যালো প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস আলাধারের নূর, লেখিকা মাইমুতা সিং জানহা, পর্ব 18, ভয়েস বাই আরবি। হ্যাঁ, ফারিস তখন মেসেজ করে তা ফারহানকে দিয়েছিল। ফারহান সাথে সাথে গাড়ির পিছু মানুষ লাগিয়েছিল, আর এই অ্যাড্রেস ট্র্যাক করে তারা এসেই লোকজনকে পেয়ে গেল। তারা তাস আর জুয়ার খেলায় মত্ত ছিল। এরা ভাড়া করা গুন্ডা, তাদের কত বড় সাহস! তারা ফারিসের কলিজায় হাত দিয়েছে। কে পাঠিয়েছে এটা তাদের জানতে হতো। ফারহানরা অ্যাটাক করলে লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই ফারিস লোকগুলোকে কাবু করে নিল। ভেতরের স্যাঁতস্যাঁতে মেঝের উপর পড়ে আছে সেই ভাড়াটে লোকগুলো। তাদের শরীরের প্রতিটি জয়েন্টে অসহ্য যন্ত্রণা আর চোখে চরম আতঙ্ক। তাদের সামনে দাঁড়ানো তিন ভাই, ফারিস, ফারহান, মাহির। তারা যেন প্রতিহিংসার জীবন্ত প্রতীক। ফারিস বুট দিয়ে এক গুন্ডার বুকে পাঁজর লক্ষ্য করে এমন জোরে আঘাত করলো যে লোকটার দম প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড়। সে রক্তবমি করতে করতে মাটিতে ছটফট করছে। ফারিসের কণ্ঠস্বর যেন শয়তানের ফিসফিসানি। প্রতিটা শব্দ তীক্ষ্ণ ও শীতল কণ্ঠের বলল, তোদের কি মনে হয়েছিল তোরা এই শহরে আমার সম্পত্তি ছুঁয়ে বেঁচে ফিরবি? তোরা আমার পাখিকে মারতে চেয়েছিলি। তোদের হয়তো জানা নেই, আমার রানী অবধি যেতে হলে আগে রাজার সাথে মোকাবেলা করতে হবে। এই হাত গুলি চালিয়েছিলি, তাই না? তোদের এই হাত আজ তোদের দেহ থেকে আলাদা হবে। বলে চাপাতি দিয়ে জ্যান্ত অবস্থায় লোকটির দেহ থেকে আলাদা করে দিল। তার এক ছেদ লোকটি মাথা বিচ্ছিন্ন করলো। এভাবে পাশে পড়ে থাকা আরও গুন্ডাগুলোর একই অবস্থা। এরপরও ক্ষান্ত হতে পারছে না ফারিস অন্য লোকটার কলার ধরে তুলে দেয়ালে পিষে ধরল। একজন গুন্ডা কাতরাতে কাতরাতে বলল, প্লিজ ছেড়ে দিন, আমরা জানতাম না। ফারিস উচ্চস্বরে হিংস্র হাসি দিয়ে হেসে বলল, জানতেন না? হ্যাঁ, এবার দেখ তাহলে মেহরাজ ফারিসের কলিজায় হাত দেওয়ার কী পরিণাম হয়। ফারহান ততক্ষণে চাপাতি হাতে নিয়েছে। তার চোখে তখন কোনো দ্বিধা নেই, আছে শুধু তীব্র ক্রোধ। সে একটি গুন্ডার হাঁটু বরাবর এক কোপে আঘাত করল। একটা বীভৎস চিৎকার, পুরো জঙ্গল প্রতিধ্বনিত হলো। রক্ত ছিটকে পড়ল দেয়ালে। ফারহান প্রতিটা শব্দ দাঁতে দাঁত চেপে বলল, তোদের মতো ছিসকে ইঁদুররা আমার পরিবারের দিকে হাত বাড়াস? ছ্যাঃ, কি দিনকাল পড়ল রে মাহির, যার জন্য তাদের মতো পচা ইঁদুর মেরে হাত গন্ধ করছি। সাইডে থুতু ফেলে গুন্ডাগুলোর দিকে চেয়ে বলল, ছ্যাঃ, অসভ্য সমাজের কুলাঙ্গা সাথী, ছ্যাঃ। বলেই হাতে থাকা চাপাতি দিয়ে হিংস্র হায়নার মতো কুপিয়ে তাদের দেহ থেকে হাত পা মাথা আলাদা করে ফেলল। এরপর মাহির, যে সাধারণত হাসি ঠাট্টায় মত্ত থাকে, সেও এক বন্য রূপ নিল। সে আরেকজন গুন্ডার গলা বরাবর লক্ষ্য করে প্রচণ্ড গতিতে আঘাত করল। লোকটার চিৎকার সেখানেই থেমে গেল। গলা থেকে রক্ত ঝর্ণার মতো বইতে লাগলো। নৃশংসতার চরম দৃশ্য। তাদের এই নরকীয় খেলার মাঝে তখনই তীব্র চিৎকার আর উন্মাদ হাসির কাটার শব্দের মাঝেই বাইরের দরজায় লাথি মেরে মেহিনুর প্রবেশ করলো। কালো পোশাকে আবৃত, হাতের গান তাক করা মেহিনুরকে দেখেই ফারিস, ফারহান আর মাহির এই তিনজনের চেহারা মুহূর্তে পাল্টে গেল। তাদের চেহারা বিস্মিত হলো। তার নিশ্চিত ছিল মেহিনুর এখনও ঘরে ঘুমিয়ে। মেহিনুরকে দেখে চাপাতি হাতে থাকা কালো অবয়বগুলো ফারহানদের যেন সম্বিত ফিরল। তাদের শিকার শেষ হয়েছে, কিন্তু মেহিনুর এভাবে তাদের আসল রূপ দেখে ফেললেও এটা তারা চায় না। এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত শরীর ঘুরিয়ে নিল। মেহিনুর গান ত্যাগ করার আগে তার তিনজন মেঝের উপর বিকৃত হয়ে পড়ে থাকা লাশগুলোর মাঝখান দিয়ে মুহূর্তের মধ্যে পিছনে থাকা ভাঙা জানলা দিয়ে লাফ দিল। অন্ধকারে মিলিয়ে গেল। তাদের চলে যাওয়ার গতি ছিল বিদ্যুতের চেয়েও দ্রুত। মেহিনুর প্রবেশ করেই দেখল মেঝেতে বিভৎসভাবে পড়ে থাকা সেই লাশগুলো। কিন্তু তিনটে কালো অবয়ব যে এইমাত্র জানলা দিয়ে পালালো, সেই বোর্ডটা তার মুহূর্তের জন্য স্থগিত করে দিল। সে জানতো তারা এখনও বেশি দূর যেতে পারেনি। বর্তমান সময় তখন রাত 1টা। বাইরে চলছে শীতের রুক্ষ রাতের কনকনে ঠান্ডা। এই গভীর রাতে যেখানে সাধারণত নীরবতা বিরাজ করে, সেখানে আজ শহর থেকে খানিক দূরে এক বিশাল এলাকায় উত্তেজনা আর উন্মাদনায় ভরা।
শহরের এক প্রান্তে 300 ফিটে বিরাট জায়গা জুড়ে আয়োজন করা হয়েছে এক বিরাট বাইক রেসের, বার্সোনা বাইক রেস নামে, যা প্রতি 3 বছরে একবার অনুষ্ঠিত হয়। আর এর জন্য উন্মাদনা থাকে তুলুঙ্গে। এটি কোনো সাধারণ রেস নয়, এটি শহরের রাতের এক গোপন অ্যাডভেঞ্চার। শীতের কুয়াশার রাতের অন্ধকারকে চিরে সারি সারি গাড়ির হেডলাইট জ্বালানো হয়েছে, যা পুরো ট্র্যাকটিকে আলোকিত করে রেখেছে। চারিপাশে ভিড় করেছে কয়েক হাজার উৎসাহী মানুষ, তাদের উল্লাস আর চিৎকারে রাতের স্তব্ধতা ভেঙে খান খান। দর্শক গ্যালারি নয়, বরং রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে তরুণ তরুণীদের দল। তাদের চোখে ঘুম নেই, আছে কেবল উত্তেজনা। কেউ হাতে পানি ও গ্লাস ধরে চেয়ার করছে, কারো ঠোঁটে ঝুলছে ভ্যাপ বা সিগারেট, কেউ বা মতো গভীর ধূমপানে। চারিদিকে উন্মাদ হাসি, উচ্চ শব্দে গান আর হল্লোড়। এই রাত যেন তাদের কাছে সমস্ত বাধা ভাঙন রাত। ট্রাকের এক পাশে স্থাপিত বিশাল মাইকে ঘোষ ঘোষ ঘন ঘন চিৎকার করে প্রতিযোগীদের নাম ঘোষণা করছে। পরবর্তী প্রতিযোগী দ্য ডার্ক হর্স রিও, অর্থাৎ এইমাত্র ট্র্যাকে প্রবেশ করছে দ্য ফিনিক্স আদ্রিয়ান। এমন ঘোষণাগুলো শোনার সাথে সাথে দর্শকদের উত্তেজনার বাঁধ ভেঙে যাচ্ছে। বাইক ও গতি ট্রাকের এক প্রান্তে একের পর এক শক্তিশালী বাইক এসে দাঁড়াচ্ছে, তাদের ইঞ্জিনের গভীর আওয়াজ যেন বাতাসের কাজে। বাইকাররা পুরোপুরি চামড়ার পোশাকে ঢাকা, তাদের মুখোশের আড়ালে কেবলই গতির নেশা। এটি কেবল প্রতিযোগিতা নয়, রাতের শহরের বুকে অ্যাড্রেনালিন রাশ আর বিপদের আলিঙ্গন করার এক খেলা। তখনই ডান দিক থেকে একটি ডুকাটি প্যানিগেল V4R লাল কালো মিশেল বাইক তীব্র বেগে কর্কশ আওয়াজ তুলে এগিয়ে আসছে। ঠিক একই মুহূর্তে আরেকটি কালো অ্যাপিলিয়া RS V4 বাইকও ধেয়ে আসছে। মুখোমুখি দুটি বাইক একই সঙ্গে ট্রাকে এসে দাঁড়ালো। বাইক দুটি থামতেই মাইকে ঘোষণা শোনা গেল, তাদের স্বাগতম জানিয়েছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ট্রাকে প্রবেশ করেছে কিংবদন্তি প্রতিযোগীরা। ডুকাটি প্যানিগেল V4R আসছেন আমাদের সবার প্রিয় দ্য কিং অফ ডার্কনেস SP। ঘোষণা শেষ হতেই মুহূর্তের জন্য পুরো জনতা স্তব্ধ, যেন তারা ভুল শুনেছে। তাদের কানে বিশ্বাস হচ্ছে না। এত বছর পর এই নামটি, মাইকে আবার ঘোষকের গমগম কণ্ঠ, যেন নিজেই বিশ্বাস হচ্ছে না। এবং অপর প্রান্তে কালো অ্যাপিলিয়া RS V4 আমাদের সবার অলিখিত রাজা দি সাইলেন্ট ডেস্ট্রয়ার FK। এই দুটি নাম উচ্চারিত হতে চারিপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন হাজার হাজার মানুষ একযোগে শ্বাস ধরে আছে। SP এবং FK এই দুই চ্যাম্পিয়নের নাম, যারা সামনে তলে একে অপরের সাথে টক্কর দিয়ে এসেছে, যারা সমান তালে একে অপরের সাথে টক্কর দিয়ে এসেছে এবং এত বছর ধরে তাদের ঊর্ধ্বে কেউ যেতে পারেনি। তাদের ফিরে আসাটা ছিল অকল্পনীয়। কিন্তু সেই মুহূর্তে নীরবতা ভেঙে পড়ল এক তীব্র উল্লাস এবং উন্মাদনায়। চারিদিকে শুরু হলো প্রবল চিৎকার, চেঁচামেচি। SP দ্য কিং ইজ ব্যাক, FK নো ওয়ান ক্যান বিট ইউ। আজ ইতিহাস সৃষ্টি হবে। অবিশ্বাস, আমি বিশ্বাস করতে পারছি না আমার চোখে। কেউ কেউ এতটাই উত্তেজিত যে আনন্দে চোখের জল চলে আসছে। ড্রিঙ্কের গ্লাস উপরে তুলে তারা স্লোগান দিচ্ছে। বাইকের ইঞ্জিনের আওয়াজ যেন তাদের হৃদস্পন্দনের তলে তলে কাঁপছে। প্রতিটি মানুষের চোখে তখন কেবল বিস্ময় আর চরম উত্তেজনা। এই দুই কিংবদন্তিকে একসঙ্গে ট্রাকে দেখতে পাওয়াটা তাদের কাছে যেন জীবন্ত কিংবদন্তির সাক্ষী হওয়া। রেসের আগ থেকেই যেন এক তীব্র যুদ্ধ শুরু হয়ে গেছে, এক অদৃশ্য যুদ্ধ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা আর আস্থার মিশেল। SP ঘাড় ঘুরিয়ে পাশে থাকা FKর দিকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সে চেয়ে আছে। তার ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি, যা হেলমেটের আড়ালে প্রকাশ না পেলেও অপর পাশের ব্যক্তি ঠিকই বুঝতে পারছে। একই ভঙ্গিতে FKও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে এক নীরব যুদ্ধ চলছে দুজনের নিঃশ্বাসে তখন শুধু প্রতিদ্বন্দ্বিতার গন্ধ। ঠিক তখনই আরেকটি তীব্র কর্কশ ধোঁয়া উড়িয়ে কালো আর লাল মিশেল লেটেস্ট বাইক
MTT 420 আর এসে থামল। বাইকটির শব্দ এতটাই ভয়ানক যে গোটা এলাকায় বাতাস যেন ভারী হয়ে গেল। সবার মধ্যে চাপা উত্তেজনা। কে আগন্তুক? বাইকটি এসে SP আর FK এর ঠিক মাঝামাঝি স্থানে দাঁড়ালো। কিংবদন্তির দুই প্রতিদ্বন্দ্বী SP এবং FK এর কপালেও হালকা ভাঁজ পড়ল। বাইকার স্যুটে আবৃত আগন্তুকের দেহভঙ্গি দেখে মনে হলো বাইরে থেকে বডি শেমিং। দেখে মনে হচ্ছে এটি কোনো ছেলে নয়, বাইকার স্যুটে আবৃত কোনো মেয়ে। মুহূর্তের মাইকে ঘোষকের কণ্ঠস্বর যেন আরও তীব্র, রোমাঞ্চকর হয়ে উঠল। স্টপ দ্য প্রেস। এই গভীর রাতে বার্সেলোনা ট্র্যাকের ইতিহাস আর একবার ভাঙল। সেই সাহসিনী যিনি দুই চ্যাম্পিয়নের মাঝে এসে দাঁড়িয়েছে। তার আগমন ঝড়ের পূর্বাভাস। আমাদের বিপজ্জনক লেডি বাইকার, স্বাগতম। দি কুইন অফ ডিস্ট্রাকশন, মিস ডেভিলা। নাম ঘোষণার সাথে সাথেই দর্শকের উত্তেজনা একেবারে চরম সীমানায় পৌঁছালো। চাপা উত্তেজনা ভেঙে পড়ল উন্মাদ চিৎকারে। ডেভিলা, ডেভিলা! অবিশ্বাস! এই প্রথম 3 কিংবদন্তি একসাথে। আজকের রাতটা ইতিহাস হয়ে থাকবে। ডেভিলার নামটা উচ্চারিত হতে যেন পরিবেশ আরও শীতল ও বিপজ্জনক হয়ে উঠল। এখন ট্র্যাকে যেন 3 শিকারীর যুদ্ধক্ষেত্র। SP, RK আর তাদের মাঝে ডেভিলা। ডেভিলা ঘাড় গড়িয়ে একবার SPর দিকে তাকালো। তার ঠোঁটে বাঁকা রহস্যময় হাসি লেগে আছে। দৃষ্টিতে যেন এক নীরব চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারপর ঘুরে একবার FKর দিকে তাকালো। একই ভঙ্গিতে টানা টানা চোখ দিয়ে যেন নীরবে বলে দিচ্ছে, অল দ্য বেস্ট, দেখা যাক আজকের রাতটা কার। SP বাঁকা হেসে মনে মনে বিড়বিড় করল, অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আপনার দর্শন হয়েই গেল মিস ডেভিলা। FK মনে মনে বিড়বিড় করে বলল, লেটস সি ইফ দিস কুইন অফ ডিস্ট্রাকশন ক্যান হু দ্য অরিজিনাল কিং। টুনাইট আই ক্লেম হর্টস মেইন ডেভিলা। বন্দুকে সে তীব্র শব্দে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল জনতার মধ্যে। রেস শুরু হতেই চারিদিকে উত্তেজনা ফেটে পড়ল। কারোর মুখে FK, কারোর মুখে SP, আবার সবার মাঝে নতুন নাম ডেভিলা। শুরুতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিযোগীরা হুঙ্কার দিয়ে এগিয়ে গেল, কিন্তু দর্শকের চোখ তখন পিছনের 3 বাইকারের দিকে। ইঞ্জিনের তীব্র গর্জন আর ট্র্যাকের পিচ যেন কেঁপে উঠল। অন্য বাইকারগুলো গতি তখন ট্র্যাকে মিশে গেছে। তখনই শুরু হলো আসল খেলা। SP যেন এক নীরব ঘাতক। তীব্র গতিতে নয়, বরং তীক্ষ্ণ বুদ্ধি এবং নিখুঁত নিয়ন্ত্রণ দিয়ে সে একের পর এক বাঁক পেরোতে শুরু করলো। প্রথম ল্যাপ শেষ হওয়ার আগেই SP দ্রুত সবাইকে পাশ কাটিয়ে শীর্ষে উঠে গেল। আর বাইকের লাল কালো প্লেয়ার শুধু এক ঝলকের জন্য দেখা যাচ্ছিল। রেসিং লাইনে তার দক্ষতা ছিল অকল্পনীয়। ব্রেক ও থ্রটলের নিখুঁত ব্যবহারে সে বাকিদের অনেক পিছিয়ে ফেলে দিয়েছে। পিছন থেকে FK যেন আরও এক কালো ঝড়। তার কৌশল ছিল আরও আক্রমণাত্মক। FK গতির সর্বোচ্চ ব্যবহার করলো। সে ঝুঁকিপূর্ণভাবে অন্য বাইকারদের একদম গা ঘেঁষে তাদের অতিক্রম করে SP এর দিকে টক্কর দিতে লাগলো। দ্বিতীয় ল্যাপের শেষ প্রান্তে এসে সে SPর একদম পিছনে চলে এলো। SP এবং FK পাশাপাশি সমান তালে, যেন দুটি কালো লাল রেখা বাতাসের মধ্যে দিয়ে ছুটছে। তাদের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখে জনতা তখন উন্মাদ। SPটার ডুকাটি বাইক তখন বাতাসের ক্যানভাসে আঁকা লাল কালো রেখা। ঠিক তার পেছনেই কালো ঝড়ের মতো ধেয়ে এলো FK এর অ্যাপিলিয়া। দ্বিতীয় ল্যাপে তারা দুজন পাশাপাশি চলতে শুরু করলো, গতির চরম সীমায়। বাঘ ঘোরানোর সময় SP তার হেলমেট সামান্য কাত করে চিৎকার করে বলতে লাগলো। SP তাচ্ছিল্য করে বলল, স্টিল প্লেইং ইট সেফ FK এর বাইকের শব্দ যেন সে কথার জবাব ছিল। সে এক ইঞ্চিও জায়গা না ছেড়ে তীব্র গতিতে SPকে ট্রাকে আটকে রাখার চেষ্টা করতে লাগলো। FK সামনে এগোতে এগোতে একই সুরে বলল, ফোকাস অন দ্য ফিনিশ লাইন SP। তারা একে অপরের গা ঘেঁষে এমন গতিতে চলতে লাগলো যেন সামান্য ভুলের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। জনতা ভয়ে চিৎকার করল। তৃতীয় ল্যাম্পের মাঝামাঝি সময়ে ঘটল সে অবিশ্বাস্য ঘটনা। এতক্ষণ ডেভিলা যেন অপেক্ষায় ছিল। সে SP এবং FK এর দিকে নজর রেখে তাদের দুর্বলতম মুহূর্তের জন্য অপেক্ষা করছিল।
রেসের একটি অতি বিপজ্জনক বাঁকে, যেখানে গতি কমানো বাধ্যতামূলক, ডেভিলা হঠাৎ করে নিজের বাইকের গতি বহুগুণে বাড়িয়ে দিল। সে এক ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। বাঁকটি সে এত কম দূরত্বে নিল যে সামান্য ভুল হলে বাইক ছিটকে নিচে পড়ে যেত, কিন্তু তার নিয়ন্ত্রণ ছিল নিখুঁত। নিমেষে সে এসপি এবং এফকে এর মধ্যবর্তী স্থানটি দখল করে নিল। ডেভিলার বাইকের কর্কশ আওয়াজ বাকি দুই কিংবদন্তির বাইকের গর্জনকে ছাপিয়ে গেল। চোখের পলকে সকলকে চমকে দিয়ে ডেভিলা স্পিড লাইনটার ভেঙে তীব্র বেগে তাদের দুজনকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেল। এসপি এবং এফকে উভয়ই তাদের হেলমেটের আড়ালে চমকে উঠল। ডেভিলার সেই অগ্রগতি চাল ছিল অপ্রত্যাশিত। শেষ ল্যাম্পে এসপি এবং এফকে সর্বোচ্চ দিয়ে ডেভিলাকে ধরতে চাইল। ট্র্যাকের শেষ 300 ফিটের দূরত্বে তিনজনের বাইক প্রায় সমান গতিতে ছুটছে, কিন্তু ডেভিলা তার বাইকের ইঞ্জিনের শক্তি এবং তার নিখুঁত রাইডিংয়ের স্কিলের জোরে সামান্য হলেও এগিয়ে রইল। ফিনিশিং লাইন থেকে মাত্র কয়েক মিটার দূরে ডেভিলা দেখল এসপি এবং এফকে প্রায় তার বাইকের সাথে লেগে আছে। তাদের সম্মিলিত টক্কর ছিল ভয়ঙ্কর। এই চরম মুহূর্তে ডেভিলা হঠাৎ বাইকের গতি আরও বাড়িয়ে দিল এবং একই সাথে হেলমেটের কাজটি উপরের দিকে তুলে ফেলল। এক ঝলকের জন্য এসপি এবং এফকে তার মুখোশের আড়ালে থাকা তীব্র বন্য চোখ যারা দেখতে পেল, সে চোখ ছিল না কোনো ভয়, ছিল শুধু এক শয়তানি হাসি এবং বিপদের সংকেত। সে তীব্র দৃষ্টির সামনে এক মুহূর্তের জন্য যেন তা থমকে গেল। এই নীরব চোখের আক্রমণে তাদের ভারসাম্য নষ্ট হলো। 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এসপি এবং এফকে একে অপরের দিকে ধাক্কা এড়াতে দুদিকে সরে গেল। ফিনিশিং লাইনের দিকে যখন ডেভিলিয়া এগিয়ে যাচ্ছে, তখন ঘোষক চিৎকার করে উঠল, "শি ইজ ডান ইট! দি গোয়িং অফ ডিস্ট্রাকশন ডেভিলিয়া! ডেভিলিয়া উইন দ্য বার্সোনো রেস! দি কিংবদন্তি পরাজিত!" বিরাট এক উল্লাসের শব্দে পুরো এলাকা ফেটে পড়ল। ডেভিলিয়া বাইক থামালো। সে জয়ী। সেই রাতে সে প্রমাণ করল কেন সে এই খেলায় সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। সকলের মুখে মুখে তখন একটাই কথা, রেকর্ড ব্রেক করে এবারের উইন হয়েছে ডেভিলা, যা গত বছরে এসপি আর এফকে কেউ পেছনে ফেলতে পারেনি। ডেভিলা কিন্তু থামল না। জয়ী হওয়ার পরেও সে একই গতিতে সামনে এগিয়ে চলল। এসপি এবং এফকে বুঝতে পারল ডেভিলা শুধু রেস জিততে আসেনি, সে এসেছে কোনো এক উদ্দেশ্য সাধন করতে। তারা মুহূর্তের গতি বাড়িয়ে ডেভিলাকে অনুসরণ করতে লাগলো। আজ তাদের জানতেই হবে কে এই ডেভিলা। ডেভিলার সামনে এগোতে এগোতে তার বাইকের রিয়ার ভিউ মিররে তাকালো। পেছন দিক থেকে এসপি এবং এফকে আসতে দেখলো। প্রতিহিংসার আগুন চোখে নিয়ে তারা ধাওয়া করছে। এইবার ডেভিলা নিশ্চিত করলো তার পরিচয় আর গতি যেন তাদের হাতের মুঠোয় না আসে। তার ঠোঁটে কিঞ্চিত বাঁকা হাসি ফুটে উঠল, যেন সে আগের থেকে জানতো এমনটা হবে। তাদেরকে এক হাতে সে তার জ্যাকেট থেকে একটা গোলাপ ফুল বের করলো। সে বাইক চালাতে চালাতে এক হাত দিয়ে জ্যাকেটের ভেতর থেকে বের করলো একটি গোলাপ ফুল। সে বাঁ পা সামান্য নিচে নামালো। তার বিশেষভাবে তৈরি বুটের তলায় লাগলো ইস্পাত তীক্ষ্ণ টুকরোগুলো। ধামার রাস্তা ঘষা খেলো। শুকনো বাতাসের ঘর্ষণের সৃষ্টি হলো তীব্র প্যাচে প্যাচে আওয়াজ, আর সেই সাথে রাতের পিচের উপর আঁকা হলো অগ্নিরেখা। দ্রুত গতিতে বাইক ছোটার ফলে সে আগুনের রেখা যেন এক ক্ষণস্থায়ী জ্বলন্ত পথ তৈরি করলো। ডেভিলা এরপর জ্বলন্ত সেই ইস্পাতের স্ফুটলিঙ্গর কাছে কালো গোলাপটি ধরল। গোলাপটিতে আগে থেকেই কেরোসিন বা পেট্রোল জাতীয় কিছু মাখানো ছিল। আগুনের স্ফুলিঙ্গ স্পর্শ করার সাথে সাথেই গোলাপটি দাউ দাউ করে জ্বলে উঠল। সেই জ্বলন্ত গোলাপের আলোয় ডেভিলার হেলমেটের কাছের আড়াল থাকা বাঁকা হাসি মুহূর্তের জন্য আলোকিত হলো। ডেভিলা সেই জ্বলন্ত গোলাপটি আলতো করে রাস্তার মাঝখানে ছুঁড়ে মারল। গোলাপটি মাটিতে পড়ার সাথে সাথে তার গায়ে লেগে থাকা তরলটি দ্রুত ছড়িয়ে পড়ল। সে আগুনের ফুলটি মুহূর্তের মধ্যে আড়াআড়িভাবে এক তীব্র জ্বলন্ত দেওয়াল তৈরি করলো। এ যেন কোনো সাধারণ আগুন নয়, ডেভিলার সব গুপ্ত শক্তির প্রতীক। পেছন থেকে প্রচণ্ড গতিতে আসা এসপি এবং এফকে সেই আগুনের দেওয়াল থেকে প্রচণ্ড ব্রেক কষল।
তাদের বাইকের টায়ার পিছলে সাথে ঘষা খেয়ে তীব্র আর্তনাদ করে ফাটলো। তারা আগুনের ঠিক সামনে এসে থামলো। এক পাশে এসপি, অন্য পাশে এফকে। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই গোলাপের আগুন যেন নীরব ভাষায় তাদের বলছে, আজকের রাত আমার, আর আমাকে অনুসরণ করার সাহস তোমরা যেন না করো। ডেভিলা ততক্ষণে অন্ধকারে বিলীন। এসপি এবং এফকে বুঝতে পারলো তারা শুধু রেসে হারেনি, তারা এক রহস্যময়ী শিকারীর ফাঁদে পড়েছে। এসপি রাগে দাঁত পিষতে পিষতে হেলমেট খুলে প্রচণ্ড আক্রোশে এক ঘুষি মারল। ড্যামিট! পরক্ষণে বিড়বিড় করে হিসিয়ে হিসিয়ে বলল, মেক মাই ওয়ার্ডস, মিস ডেভিলা, দিস থিং আই উইল বি পুট ডাউন ইন দিস ফাকিং গেম ভেরি সুন বেব। এই বলে পৈশাচিক হাসি হাসলো। এফকেও হেলমেট খুলে রাগে কাঁপতে কাঁপতে বলল, ধ্বংসের দাসনের প্রান্তে এসে অগ্নিশিখা নিয়ে খেলো না মেয়ে, দিস ইজ নট ফেয়ার। এদিকে এফকে আর এসপিকে থামাতে পেরে বাইকে চালাতে চালাতে দুই হাত দুদিকে উঠিয়ে উচ্চস্বরে হাসলো ডেভিলিয়া, বিশ্বজয়ের হাসি। ধরনের বুকে ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সূর্যমাকমা উকি দিচ্ছে পূর্ব আকাশে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে বয়ে চলেছে হিমেল বাতাস, যা শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত শীতলতা ভুলিয়ে দিচ্ছে। পাখিদের কিচিরমিচির আর নাম না জানা বুনো ফুলের ঘ্রাণে চারিপাশ যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। প্রকৃতির এই স্নিগ্ধতা যখন মানুষকে বিছানায় আরও একটু গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার আমন্ত্রণ জানায়, ঠিক তখনই মেহনুর যেন এক জীবন্ত সাইরেন হয়ে আবির্ভূত হলো। সকাল সকাল কাঁচা ঘুম থেকে টেনে তুলল মেহেরনুর সবাইকে, নিয়ে এলো মর্নিং ওয়াকে। শীতের এই ভোরে লেপের ওম ছেড়ে আসাটা মেহেরিন, নীলু আর মিরানদের কাছে কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। তাদের হাঁটার ভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে তারা জাগতিক পৃথিবীতে থাকলেও তাদের আত্মা তখনও বিছানায় পড়ে আছে। মেহেরিন এক বিশাল হাই তুলে চোখ কসলাতে কসলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ, আবু তুমি কি মানুষ নাকি কোনো রিচার্জেবল ব্যাটারি? আমার তো মনে হচ্ছে শরীরে প্রতিদিন জয়েন্ট চিৎকার করে বলছে, দয়া করো, ঘুমাতে দাও। নীলুও চোখ মেলতে পারছে না, সে টলতে টলতে চলছে আর বারবার মেহেরিনের পিঠে গিয়ে ধাক্কা খাচ্ছে। সে কাঁদো কাঁদো স্বরে বলল, নূর আপু, এই বয়সে এত কষ্ট দিলে কি সহ্য হয়? আমার চোখের পাতা দুটো মনে হয় 5 কেজি ওজনের আটা দিয়ে কেউ লাগিয়ে দিয়েছে। আমার তো ইচ্ছে করছে এই পার্কের ঘাসের উপর কম্বল ছাড়াই শুয়ে পড়ি। মিরান মেজাজ খারাপ করে সবার শেষে হাঁটছে। তার মুখভঙ্গি এমন যে সে এইমাত্র কোনো বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে ফিরেছে। সে দাঁত কিরমির করে বলল, এই ঘাস, এই ফুল, এগুলো কি পালিয়ে যাচ্ছিল? সকাল 10টাতেও তো এগুলো দেখতে পারতাম। মেহনুর আপু, তোমার কি কোনো মায়া দয়া নেই? আমার তো মনে হচ্ছে আমি কোনো হরর মুভির জম্বি, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। কিন্তু সে ভুল করে হাঁটছে। তাদের বিরক্তিমাখা কথা শুনে মেহনুর শুধু মুচকি হাসলো। সে জানে এই হাঁটাচলা তাদের স্বাস্থ্যের জন্য ভালো, যদিও এখন সে তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় ভিলেন। মারোয়া আর নিহানও ঝিমোচ্ছে, কিন্তু মেহনুরের কড়া কথা শোনার ভয়ে তার সামনে কথা বলার সাহস পাচ্ছে না। পাখিদের গানের সুরে এখন মিশে গেছিল মেহেরিনদের দীর্ঘশ্বাস আর ক্লান্তির বিড়বিড়। শীতের সকালে একদল ঘুমকাতরে মানুষের এই করুণ অবস্থা পথযাত্রা পার্কের শান্ত পরিবেশকে যেন অন্যরকম প্রাণোচ্ছন্ন করে দিচ্ছে। তারা হাঁটতে হাঁটতে পার্কের বেশ খানিকটা ভেতরে চলে এলো। কুয়াশা তখন একটু একটু করে পাতলা হয়ে আসছে। মেহনুরের সামনে তেজস্বী ভঙ্গিতে হাঁটছে, আর পেছনে ক্লান্ত বাহিনীর পথযাত্রা চলছে। হঠাৎ মেহেরিন থমকে দাঁড়িয়ে গেল, তার দৃষ্টি সামনের একটি বেঞ্চের দিকে। বেঞ্চে একটি লোক বসা, কারোর সাথে নিচু স্বরে কথা বলছে। লোকটির দিকে ভালো করে তাকাতেই মেহেরিনের চোখে জোড়া কপাল উঠে গেল। বিস্ময়ে তার মুখ দিয়ে হাঁ হয়ে গেল। আরে, এরা তো সেই লোক, সেই দিন যে লোকটার সাথে অসভ্যতামি করতে আসছিল, সেই দিন যে তাদের সাথে অসভ্যতামি করতে আসছিল, এই তো সেই লোক। কিন্তু লোকটার একই হাল, দুকাত থেকে শুরু করে একদম হাত পা পর্যন্ত ব্যান্ডেজ করা,
ঝুলে থাকা হাতের অবস্থা দেখে মনে হচ্ছে হাড়গোড় আস্ত নেই একটাও। মেহেরিনের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে পা বাড়িয়ে দিল লোকটার দিকে। তার হঠাৎ দলছুট জলছুট্ট হওয়া দেখে মেহনুর ভ্রুকুসকে ফিরে তাকালো। মেহনুর মেহেরিনের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, এই মেহু, ওদিকে কোথায় যাচ্ছিস? মেহেরিন অবাক হয়ে আঙুল উঁচিয়ে ইশারা করে ফিসফিস করে বলল, আরে আপু, এদিকে দেখো, ওই লোকটাকে চিনতে পারছো? ওই যে সেদিন আমাদের উপর ঢুলতে ঢুলতে এসে পড়ছিল, অসভ্য কথা বলছিল। দেখো ওর অবস্থা, সারা শরীরে ব্যান্ডেজ, নড়তে পর্যন্ত পারছে না মনে হয়। মেহনুর একবার লোকটির দিকে তাকালো, তারপর খুব নির্লিপ্ত ভঙ্গিতে মেহেরিনের দিকে ফিরে আসলো। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে স্বাভাবিক গলে বলল, দুনিয়ায় তো অসভ্যের অভাব নাই, কার কি হয়েছে তা দিয়ে আমাদের কি? কারোর সাথে মারপিট করেছে হয়তো। ওসব নোংরা আপদ দেখে সময় নষ্ট না করে সোজা হাট। মেহনুরের কথা পাত্তা না করে সোজা সামনে এগিয়ে গেল। সেখানে সে লোকটা বসেছিল। কৌতূহল সামলাতে না পেরে নীলু আর মিরানও পিছু পিছু নিল। মেহেরিন ভুরু কুঁচকে লোকটির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। লোকটি তখনও টের পায়নি। মেহনুর এবার গলা খেকারি দিয়ে তাচ্ছিল্য সুরে হেসে বলল, এই যে বুইড়া খাটাস, বুইড়া বয়সের ভীমরতিটা খুব চলেছিলে, এখন কোথায় গিয়ে মারা খেয়ে এলে শুনি? মেহেরিনের কণ্ঠ শুনে লোকটি চমকে পিছনে তাকালো। মেহেরিনকে দেখা মাত্রই তার চোখ কুঠুর থেকে বেরিয়ে আসার উপক্রম। ভয়ে তার কণ্ঠস্বর কাঁপতে শুরু করলো। লোকটি তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু শরীরের শক্তি আর মনের ভয়ে সে রীতিমতো কুঁকড়ে গেল। মেহেরিনরা ভ্রুকুচকে লোকটির অদ্ভুত আচরণ লক্ষ্য করছিল। সেদিন সেই তেজি লোকটা আজ যেন ভয়ে সিটিয়ে গিয়ে ছোট হয়ে গেছে। তারা কিছু বুঝে ওঠার আগেই লোকটির একটি অভাবনীয় কাণ্ড করে বসল। সে দুই হাত জোট করে মেহেরিনের পায়ের কাছে লম্বা হয়ে শুয়ে পড়ল। ভাঙা গলায় কাঁপতে কাঁপতে বলল, আম্মা জান গো, আমায় মাফ কইরা দেন। আজ থেকে সকল মেয়ে মানুষ আমার মায়ের মতো। এই জীবনে আর কোনোদিন ভুলে করেও কোনো মেয়ের সাথে এমন কাজ করবো না আম্মা জান। মেহেরিন প্রচণ্ড আশ্চর্য হয়ে দুই পা পিছিয়ে গেল। বাকিদের চোখেও বিস্ময়। মেহনুররা একটু দূর থেকে লোকটির এই কাণ্ড দেখে দৌড়ে মেহেরিনের কাছে এলো। মেহেরিন তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। কী ঘটছে তার মাথায় ঢুকছে না। লোকটি আবারও বলতে লাগলো, কন আম্মা, আপনারা মাফ করছেন, না করলে আমি উঠব না। আপনারা মাফ না করলে তো আমার জান নিয়ে আর টানাটানি হইব। দয়া করে মাফ কইরা দেন। মেহিনুর কিছুটা বিভ্রান্ত হয়ে লোকটির দিকে তাকিয়ে বলল, আরে আরে, কী হচ্ছে এসব? লোকটি আবার মেহিনুরের পায়ের কাছে গিয়ে অনুনয় শুরু করলো, আম্মা জান গো, আপনিও মাফ করে দেন। এই জীবনে আর কোনোদিন কোনো মায়ের দিকে ভুলেও তাকাবো না। মেহিনুর আর মেহেরিন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তাদের মনে একটাই প্রশ্ন, লোকটির হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? ঠিক তখনই পেছন থেকে মাহির গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সে লোকটির উদ্দেশ্য করে বলল, হয়েছে হয়েছে, এবার আপনি এখান থেকে যান। লোকটি মাহিরের দিকে একবার তাকিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্রুত সে স্থান থেকে প্রস্থান করলো। মাহিরকে দেখে মেহেরিন সহ সবাই পেছন ফিরে তাকালো। একসাথে এত মানুষের তীক্ষ্ণ দৃষ্টি নিজের উপর পড়তেই মাহির কিছুটা ইতস্তত বোধ করলো এবং একটা বোকা হাসি দিল। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি না ঘুমেছিলে, তাহলে এখানে কেন? মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত হয়ে আঙুল দিয়ে পেছনের দিকে ইশারা করলো। ওই যে খান বংশের দুই নবাব জোর করে তুলে নিয়ে এসেছে। সবার দৃষ্টি সেদিকে যেতে দেখা গেল ফারহান আর ফারিসের সাথে নোমানো দাঁড়িয়েছে। সবার পরনে জগিং স্যুট। ফারিস ফোনে ব্যস্ত, আর ফারহান আর নোমান নিজেদের মধ্যে কথা বলছে। তারা এতক্ষণ নীরবে মেহেরিনদের কাণ্ড দেখছিল। নোমান চোখ তুলে মেহেরিনদের দিকে একবার তাকিয়ে ফারহানকে ফিসফিস করে হেসে বলল, ভালোই উত্তম মধ্যম দিয়েছি বলছিস, বেচারা একেবারে এ জনমের শিক্ষা হয়ে গেছে, ইহ জনমেরও শিক্ষা হয়ে গিয়েছে। ফারহান হালকা হাসলো। তার চোখের দৃষ্টি এক ধরনের শীতল কাঠিন্য। সে বাঁকা হেসে বলল, আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে এমনটাই হবে। নোমান দাঁত বের করে হেসে হালকা হেসে বলল, হ্যাঁ, পরিবার নাকি অন্য কিছু, সেটা তো ভালোই বুঝতে পারছি। একটু থেমে মাথায় চুলকে ইনোসেন্ট মুখ করে বলল, কিন্তু তোর পরিবারের দিকে তো আমিও চোখ তুলে তাকিয়েছি, তাহলে আমার কি হবে রে ভাই?
ফারহান ভ্রু কুঁচকে এবার নোমানের দিকে তাকালো, তারপর চট করে চোখ সরিয়ে নিয়ে মুচকি হাসলো। পকেটে 2 হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে দাপটের সাথে বলল, জানতে চাস কী হবে? নোমান রোবটের মতো মাথা নেড়ে জানতে চাইল। ফারহান আবারও সে রহস্যময় বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে সময় আসুক, নিজের চোখেই দেখতে পাবি, বলে সশব্দে হেসে উঠল। তার সাথে যোগ দিল নোমানও। মেহরিন আর মেহিনুর ফারহানদের দিকে একবার আর চোখে তাকে মুখ ফিরে নিল, যেন তারা কিছুই দেখেনি বা বোঝেনি। এমন একটা ভাব করে মেহরিন মিরানের হাত ধরে টুকটাক গল্প করতে করতে সামনের দিকে হাঁটতে শুরু করলো। মেহিনুর, মারুয়া এবং মিরানও নিজেদের মধ্যে কথা বলতে বলতে সামনে এগোলো। এদিকে মাহির উল্টো পথে হেঁটে ফারহানদের আড্ডার কাছে গিয়ে যোগ দিল। নীলুও তাদের পিছু পিছু হাসছিল। মেহরিনদের কথা শুনে সে আপনা আপনি হাসছিল। ধীর স্থিরভাবে হাঁটার কারণে সে বাকিদের চেয়ে কিছুটা পিছিয়ে পড়ে। ঠিক তখনই তার কানে এলো একটা করুণার্তনাদ। রাস্তার ধারে একটা গাছের আড়ালে নজর যেতে সে দেখল ছোট একটা ধপধপে বিড়ালের বাচ্চা অনবরত ডেকে যাচ্ছে। কাছে গিয়ে দেখল বাচ্চাটার একটা পা পাথরের চিপায় আটকে গেছে। ব্যথায় সে অস্থির হয়ে ছটফট করছে। নীলুর মনটা মায়ায় ভরে উঠল। সে তড়িঘড়ি করে বাচ্চাটার কাছে ছুটে গেল। হাঁটু গেড়ে নিচে বসে খুব সাবধানে ভারী পাথরগুলো সরিয়ে বাচ্চাটার পা মুক্ত করল। আলতো করে কোলে তুলে নিল তুলতুলে সাদা ছানাটাকে। কোলে নিতেই বিড়াল ছানাটা কান্না থামিয়ে চোখ বড় বড় করে নীলুর দিকে তাকালো। নীলু অবাক হয়ে খেয়াল করলো বাচ্চাটির 2 চোখের রং 2 রকম, একটি টকটকে নীল, অন্যটি পান্না সবুজ। অদ্ভুত সুন্দর এই বিচিত্র দেখে নীলুর ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। সে বিড়ালটির নরম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে স্বরে বলতে লাগলো, ওরে আমার পুচু কুসুনা, খুব লেগেছে বুঝি? আর ভয় নেই, দেখো আমি তোমাকে বের করে এনেছি। তোমার চোখ দুটো দেখছো, একদম জাদুকরি, যেন এক চোখে আকাশ অন্য চোখে বন লুকিয়ে রেখেছো। তুমি কি কোনো পরীর দেশের রাজপুত্র নাকি গো? বিড়াল ছানাটা যেন নীলুর কথা বুঝতে পারল। সে হালকা করে একটা মেউ করে ডাক দিয়ে নীলুর হাতে তালুতে মাথা ঘষতে লাগলো। নীলু বিমোহিত হয়ে সেই দৃশ্য দেখতে দেখতে বাকিদের কথা ভুলেই গেল। নীলু বিড়াল ছানাটাকে কোলে তুলে নিয়ে তর্জনী নেড়ে বাবুদের মতো ভঙ্গি করে বলল, তোমার নাম কি রাখা যায় বলো তো সোনা? তোর এই জেড গ্রিন আর স্কাই ব্লু চোখ দুটো মিশিয়ে কী নাম দেব? নীলু একটু থামলো, গভীর চিন্তায় মগ্ন হলো। হঠাৎ তার চোখে মুখে উল্লাস, তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে লাফিয়ে উঠে বলল, পেয়েছি, আজ থেকে তোর নাম জেসিকা। খুশিটা তুই? পছন্দ হয়েছে? সে জেসিকার মাথায় আঙুল বলিয়ে দিতে দিতে বিড়াল ছানাটিকে তার ছোট্ট জিহবা দিয়ে নীলুর আঙুল চেটে দিল। নীলু খিলখিল করে হেসে উঠল। নিজের বাচ্চা কাচ্চাকে ফিডিংয়ের রেখে অন্যের বাচ্চা কাচ্চার নামকরণ করতে লজ্জা করছে না আপনার? হঠাৎ ভেসে আসা কণ্ঠস্বরে নীলু চমকে মাথা তুলে তাকালো। দেখল নোমান 2 পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। নোমানকে দেখা মাত্রই নীলুর মুখের হাসি উবে গেল, সেখানে রাজ্যের বিরক্তি ভর করলো। সে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, এসেছে আর এক বদের হাড্ডি। নীলুর কথা নোমানের কানে যেতে এসে হো হো করে হেসে উঠল, বলল, ভুল বললেন ম্যাডাম, আমি কোনো বদের হাড্ডি নয়, জলজ্যান্ত একজন মানুষ। নীলু খেকিয়ে উত্তর দিল, তা আমি কি করব? মানুষ হন না কঙ্কাল হন? আমি কি আপনাকে ল্যাবে নিয়ে সার্জারি করব? যত সব ফালতু লোক। নোমান মুখে চ শব্দ করে আফসোসের সুরে বলল, উফ, বোঝে না, এই পিচ্চি মানুষটা কিচ্ছু বোঝে না রে। ল্যাবে কেন রাখবি শুনি? অত দূরে না রেখে তোর মনের কোণে রাখতে পারিস তো পিচ্চি পুতুল। শেষ কথাটা সে এতটাই আস্তে বলল যে নীলুর কানে পৌঁছালো না। নীলু চোখ মুখ কুঁচকে বিকৃত হয়ে চিৎকার করে বলল, একদম বাজে কথা বলবেন না, আমি কিন্তু ভাইয়াদের বিচার দিব। যত সব ফালতু কথাবার্তা। এমনি আপনি কি আপনাকে আমি ফালতু বলি? এই বলে নীলু উঠে দাঁড়াতে গেল, কিন্তু পরক্ষণে শব্দ করে বসে পড়ল। অনেকক্ষণ পা ভাঁজ করে বসে থাকার কারণে তার পায়ে প্রচণ্ড ঝিনঝিন ধরেছে।
নীলুকে ওভাবে বসে থাকতে দেখে নোমান ব্যস্ত হয়ে এগিয়ে গেল। এই এই কী হয়েছে, পায়ে ব্যথা পেয়েছিস? নীলু এক হাতে জেসিকাকে আঁকড়ে ধরে অন্য হাতে পা চেপে ধরল। কোনো কথা না বলে কেবল দুদিকে মাথা নেড়ে বোঝালো সে ঠিক আছে। নোমান এবার এক হাঁটু গেড়ে নীলুর মুখোমুখি বসলো। সে খুব ভালো করে বুঝেছে নীলুর পায়ে ঝিনঝিন হয়েছে। নোমান যখন হাত বাড়িয়ে নীলুর পা ধরতে যাবে, নীলু আটকে উঠল। আরে আরে কী করেছেন, প্লিজ পা ধরবেন না। নোমান তার কথায় তোয়াক্কা না করে নীলুর পা টেনে ধরল এবং 2 আঙ্গুল দিয়ে সজোরে একটা চিমটি কাটল পায়ে। প্রথমে নীলু বুঝতে না পারলেও পরে নোমান জোরে চিমটি দিলে চিমটির চোটে তার পায়ের চেতনা ফিরে এলো। তবে তখনও স্বাভাবিক হয়নি। নোমান ঠিক হয়ে উঠে নিজে থেকে নীলুর দিকে হাত বাড়িয়ে তাকে ধীরে ধীরে দাঁড় করালো। কোমল স্বরে বলল, আস্তে আস্তে পায়ের পাতা মাটিতে রাখ, ঠিক হয়ে যাবে। নীলু কোনো কথা না বাড়িয়ে তাই করল। মাটিতে পা ফেলতে কিছুক্ষণ পর ঝিনঝিনি পুরোটা ছেড়ে গেল। নীলু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের জুতোটা ঠিক করে নিল। তারপর নোমানের দিকে একবার তাকিয়ে কৃতজ্ঞতা ভরা কণ্ঠে সৌজন্যমূলক হেসে ছোট করে বলল, ধন্যবাদ, আসছি আমি। বলে সে উল্টো ঘুরে চলে যেতে চাইল, কিন্তু নোমান পেছন থেকে হাঁক ছাড়ল। এসব ধন্যবাদ লাগবে না, উপকারের বদলে আমি উপকার চাই পিচ্চি মেয়ে। নীলু যেতে যেতে একবার পিছন ফিরে নোমানের দিকে তাকিয়ে মুখ বাঁকালো, কিন্তু নোমানের চোখে সেই দুষ্টুমির মাখা চাহনি দেখে সে মুখ ফিরিয়ে নিল। দ্রুত পায়ে এগিয়ে যাওয়ার সময় তার ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে উঠল, যা সে নিজেও হয়তো খেয়াল করেনি। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব দ্রুত, এবং এখন থেকে অবশ্যই রেগুলার পর্ব দিব আপনাদের। এতদিন ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী পর্বগুলো আরও বড় দেওয়ার চেষ্টা করব। এর সাথেও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আপনাদের সাথে একটা লাইভ করব। সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য এবং পাশে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। লাইভে একটা অনুগল্প শোনাতে যাচ্ছি, সবাই কমেন্ট করে জানাবেন কোন ধরনের অনুগল্প শোনালে খুশি হবেন। থ্যাংক ইউ।